আজকের ভিডিওতে রায়াবাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বারুইপুর হাই স্কুল এইচএস অ্যান্ড সিহাস আরজি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব টাবে 15 কোটি কিলোমিটার। এরপর 2 আছে পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাপেক্ষা বেশি এটাবে নিরক্ষীয় অঞ্চলে। এরপর 3 আছে সৌর বছর ধরা হয় এটাবে 365 দিনকে। এরপর 4 আছে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হল এটাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর 5 আছে এশিয়া পিত নদী বলা হয় এটাবে হুয়াংহো নদীকে। এরপর 6 আছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো এটাবে আফানিয়া। এরপরে 2 এর এতে আছে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। একে আছে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি হয়, এটা অশুদ্ধ হবে। এরপরে 2 আছে লেনা নদী বৈকাল পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, এটা হবে শুদ্ধ। এরপর বিতে আছে নিচের স্তম্ভগুলি মেলাও। বাম দিকে 1 আছে কর্কটক্রান্তি রেখা, এটা হবে 33.5 ডিগ্রি উত্তর। এরপর 2 আছে মকরক্রান্তি রেখা, এটা হবে 33.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে 3 আছে মূলমধ্য রেখা, এটা হবে 0 ডিগ্রি। এরপর 4 আছে উত্তর মেরুবিন্দু, এটা হবে 90 ডিগ্রি উত্তর। এরপর 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে মুক্তিবেগ কাকে বলে? এর উত্তরটি হলো কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। এরপরে 2 আছে অধিবর্ষ কি? এর উত্তরটি হলো ইংরেজি ক্যালেন্ডার অনুসারে যে বছরে ফেব্রুয়ারি মাসে 28 দিনের সঙ্গে একদিন যোগ করে বছরটিকে 366 দিনে করা হয় সেই বছরটিকে অধিবর্ষ বলা হয়। এরপরে আছে 3 জিপিএস কি? এর ব্যবহার লেখো। এর উত্তরটি হলো জিপিএস কথাটির সম্পূর্ণ অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটি বিশেষ রেডিও মাধ্যম, যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয় করা যায়। এই যে ব্যবহারটা হচ্ছে কার্যাবলীটা লিখে দেবে যে জিপিএসের কার্যপ্রণালীটি খুবই জটিল প্রকৃতির। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে নির্দিষ্ট একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেটিকে নিয়ন্ত্রণ করা হয়। ভূপৃষ্ঠে মোবাইল, ল্যাপটপ, ট্যাব প্রভৃতি বিভিন্ন গ্রাহক যন্ত্র ওই স্যাটেলাইটের তরঙ্গের সঙ্গে নিজের সংযোগ স্থাপন করে এবং সেখান থেকে বিশ্বব্যাপী সংযোগ ব্যবস্থা গড়ে তোলে। এরপরে 4 আছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কি কি গাছ জন্মায়? এর উত্তরটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত বৃক্ষযোগ্য জন্মায় তা হলো কর্ক, ওক, চ্যাপারেল, ইউক্যালিপটাস প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ, ল্যাভেন্ডার, রোজমেরি, লরেন প্রভৃতি ঝোপ ও গোলমালিত উদ্ভিদ এবং জলপাই, আঙ্গুর, লেবু ইত্যাদি টক জাতীয় ফলের গাছ এখানে জন্মায়। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে অপসূর ও অনুসূরের অবস্থান সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো তোমরা এখান থেকে লিখে দেবে যে পরিক্রমণের সময় 4 জুলাই তারিখে পৃথিবী তার কক্ষপথে সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে, যেটা হচ্ছে 15 কোটি 20 লক্ষ কিমি। এই অবস্থানকে অপসূর অবস্থান বলে। আবার 3রা জানুয়ারি পৃথিবী তার কক্ষপথে সর্বনিম্ন দূরত্বে যেটা হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিমি অবস্থান করে, এই অবস্থানকে অনুসূর অবস্থান বলে। এরপরে 2 আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 4টি করে বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমাক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো 1 পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকে পূর্ণবৃত্ত। 3 মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। 4 সংখ্যা, নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর
89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। নিরক্ষরেখা সহ দুটি গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। দ্রাঘিমা রেখা এক বিস্তার। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে বেষ্টন করে আছে। দুই আকৃতি ও দৈর্ঘ্য। প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। 3 মান। দ্রাঘিমা রেখাগুলির মান মূলমধ্যরেখার পূর্ব ও পশ্চিমে ক্রমশ বৃদ্ধি পায়। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। 4 কৌণিক যোগফল। প্রতিটি দ্রাঘিমা কৌণিক যোগফল 180 ডিগ্রি। এরপরে 3 আছে এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? এর উত্তরটি হলো এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ইনিসি ও লেনা উল্লেখযোগ্য। এই নদীগুলি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তরবাহিনী হয়ে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরে পতিত হয়েছে। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ এবং এই নদীগুলিতে বছরে 2 বার বন্যা হয়। কারণ উত্তরবাহিনী নদীগুলি বছরে 3 থেকে 4 মাস এবং মোহনা অঞ্চলে 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। এর ফলে নদীর উচ্চ প্রবাহে বসন্তকালে বরফ গলে গেলেও নিম্ন প্রবাহে নদীর মোহনা অঞ্চল বরফাবৃত থাকে। ফলে এই সময় উৎস অংশের বরফ গলার জল মোহনার আগেই বাধাপ্রাপ্ত হয়ে বন্যার সৃষ্টি করে। 2 শরৎকালে নদীর মোহনা অঞ্চলে জল জমে বরফে পরিণত হয় এবং উৎস অঞ্চল থেকে আগত বৃষ্টির জল জমে গিয়ে বন্যার সৃষ্টি করে। তাই গ্রীষ্মের শুরুতে অর্থাৎ বসন্তকালে এবং শীতের শুরুতে অর্থাৎ শরৎকালে এই 2 বার নদীগুলিতে বন্যা হয়। এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে মহাবিষুব ও জলবিষুব বলতে কি বোঝো? রবিবার কে? এর উত্তরগুলি হলো মহাবিষুব 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই দিনটিকে বলা হয় মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। অবস্থা সূর্যকে পরিক্রমণরত অবস্থায় পৃথিবী তার আপন কক্ষপথে 21শে মার্চ এমন এক স্থানে থাকে যেখানে মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্ব হয়ে পড়ে। ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমান 2টি ভাগে ভাগ করে। উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। উত্তর ও দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যালোক পায়। ফলাফল 21শে মার্চ সূর্য পৃথিবীর ঠিক পূর্ব আকাশে ওঠে ও পশ্চিম আকাশে অস্ত যায়। সারা পৃথিবীতে এই দিন 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে পড়ে। এরপর আছে জলবিষুব। সংজ্ঞা 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল এবং দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। এই দিনটিকে বলা হয় জলবিষুব বা শরৎকালীন বিষুব। অবস্থা সূর্যকে পরিক্রমণরত অবস্থায় পৃথিবী তার আপন কক্ষপথে 23শে সেপ্টেম্বর এমন এক স্থানে থাকে যেখানে মধ্যাহ্নে সূর্য নিরক্ষরেখায় লম্ব হয়ে পড়ে। ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমান 2টি ভাগে ভাগ করে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। উত্তর ও দক্ষিণ মেরু একই সঙ্গে সূর্যালোক পায়। এরপর আছে রবিমাঘ। পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করায়। সূর্যরশ্মি কখনো নিরক্ষরেখায়, কখনো কর্কটক্রান্তি রেখায় বা কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণের সময় 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিয়ে পুনরায় দক্ষিণায়নের ফলে 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর আবার 21শে মার্চ নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি থেকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার মধ্যে সূর্যের একটি আপাত সঞ্চালনের গতি পাওয়া যায়। একেই সূর্যের আপাত বার্ষিক গতি বলে। একে রবিমাঘ বা বার্ষিক রবি সঞ্চালন বলে। রবি কথার অর্থ সূর্য এবং মাঘ কথার অর্থ পথ। সূর্যের এই আপাত গতিপথকেই রবিমাঘ বলে। এরপরে 2 আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? নিরক্ষ জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদগুলি কী কী? এর উত্তরগুলি হলো
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থান 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্ক ইত্যাদি দেশে এই জলবায়ু পরিলক্ষিত হয়। প্রধান বৈশিষ্ট্য: এক, উষ্ণতা গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত: পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে 25 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়। 3, অবস্থা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সমুদ্র প্রবাহাধীন সমভাবাপন্ন ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়। নিরক্ষ বৃষ্টি অরণ্য অর্থাৎ নিরক্ষ জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদগুলি হলো আবলুস, মেহগনি, রোজউড, রবার, আয়রনউড, কোকো, সিনকোনা ইত্যাদি। এরপরে 3 আছে এশিয়ার পামেরগ্রন্থি থেকে নির্গত পূর্ব ও পশ্চিমের পর্বতগুলির নাম লেখো। এর উত্তরটি হলো পামেরগ্রন্থি থেকে পূর্ব দিকে হিমালয়, লাদাখ ও কারাকোরাম পর্বত, কারাকোরামের উত্তরে কুয়েলুন ও আলতিন তাক, উত্তর পূর্ব দিকে আলতাই, খাঙ্গাই, আরও উত্তরে ইয়াবলনয় ও স্তানুভয় পর্বত অবস্থিত। পামেরগ্রন্থির পশ্চিম দিকে বিস্তৃত পর্বতগুলি হলো সুলেমান ও হিন্দুকুশ পর্বত। এরপরে 4 আছে ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি লেখো। এর উত্তরটি হলো ইয়াংশিকিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি হলো: 1 হচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি, এই অববাহিকার বিস্তীর্ণ অংশ সমভূমি হওয়ায় এই অঞ্চলে অর্থনৈতিক বিকাশ সহজ হয়েছে। 2, অনুকূল জলবায়ু, এই অববাহিকা অঞ্চলের নাতিশীতোষ্ণ জলবায়ু অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। 3, পর্যাপ্ত জল, কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে প্রয়োজনীয় জল ইয়াংশিকিয়াং নদী থেকে পাওয়া যায়। 4, কৃষিকাজে উন্নতি, ইয়াংশিকিয়াং অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ ইত্যাদি উৎপন্ন হয়। এই জন্য এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 5, খনিজ সম্পদের প্রাচুর্য, সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হলো কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি ইত্যাদি। এরপর 6, শিল্পে উন্নতি, কৃষিকাজ ও খনিজ সম্পদকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এরপর 7 আছে বন্দরের সান্নিধ্য, সাংহাই, চুংকিং, নাংকিং, চুংটু প্রভৃতি নদী বন্দরের অবস্থান এই অববাহিকার অর্থনৈতিক বিকাশকে সুগম করেছে। উন্নত পরিকাঠামো, সরকারের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও নীতি নির্ধারণের ফলে এখানে কৃষি ও শিল্পের উন্নত পরিকাঠামো গড়ে উঠেছে, যা এই অঞ্চলকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করেছে। 9, ঘন জনবসতি, জীবনযাপনের উপযোগী সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই অববাহিকায় পাওয়া যায় বলে এখানে অত্যন্ত ঘন জনবসতি গড়ে উঠেছে। ফলে কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে সুলভ ও দক্ষ শ্রমিকের যেমন অভাব হয় না, তেমন বিভিন্ন উৎপাদিত দ্রব্যের চাহিদা যথেষ্টই বর্তমান। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।